হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হুসাইন। হাসপাতাল থেকে বেরিয়ে আসে তারা। গাড়ির কাছে মুখ ঠেকিয়ে বাইরের রাস্তা দেখছে ইশায়া। এখন আবার ফিরতে হবে ভাবতেই তার মুখটা অন্ধকার হয়ে যায়। একটু আগেও মনটা হালকা ছিল। অনেক অনেক দিন পর বাইরে বেরিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে সে। ঈশার আগের সেই দিনগুলোর কথা মনে করতে থাকে। সকালে উঠা, স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বাইরে ফুচকা খাওয়া, পিকনিকে যাওয়া, কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো। সে যদি জানতো তার জীবনটা এরকম হয়ে যাবে, ওই মুহূর্তগুলো আরও ভালোভাবে উপভোগ করতো সে। ঈশার মন খারাপ, ভিড় সেটা বুঝতে পারে। একবার আর চোখে তাকায় ঈশার দিকে। মেয়েটার চোখের ভেতরে আলো নিভে যেতে দেখে তার ভালো লাগে না, যদিও সেই অনুভূতিটাকে সে কখনো প্রকাশ করে না। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে যায়। ঈশা বাইরে তাকায়। সামনে মেক্সিকোর এক বিশাল অভিজাত রেস্টুরেন্ট। গভীর কালচে বাদামি পাথরের তৈরি বিল্ডিংটার দেওয়ালে স্প্যানিশ নকশা খোদাই করা। ছাদের কিনারা জুড়ে ঝুলছে উষ্ণ হলুদ আলো, যেগুলো রাতের অন্ধকারে ছোট ছোট আগুনের ফুলকি হয়ে জ্বলছে। প্রবেশপথের দুই পাশে বড় বড় টব ভর্তি লাল বোগেনভিলিয়া ফুল আর ফোয়ারার পানির শব্দ মিলেমিশে জায়গাটাকে অদ্ভুত শান্ত অথচ বিলাসী একটা আবহ দিয়েছে। বীর ঈশাকে নিয়ে ভেতরে যায়। ভেতরে ঢুকতেই ঈশার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চারপাশে ঝাড়বাতির সোনালি আলো, দেওয়ালে পুরনো মেক্সিকান আর্ট, সবকিছু এত সুন্দর যে কিছুক্ষণ সে শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অনেকদিন পর তার সত্যি ভালো লাগছে। বীর সেটা দেখছে গভীরভাবে। একটা টেবিলে গিয়ে বসে তারা। বাইরে দূরের শহরের আলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ভিড় নিচু গলায় জিজ্ঞেস করে, বসতে সমস্যা হচ্ছে? ঈশা মাথা নাড়িয়ে না বোঝায়। ঈশা উৎসুক চোখে তাকিয়ে থাকে চারপাশের দিকে। বীরের চোখ থেমে থাকে তার উপর। সাদা নরম কাপড়ে ডিলিট রং গাউনের ঈশাকে অসম্ভব কোমল দেখাচ্ছে। লম্বা চুলগুলো সুন্দর করে বেনি করা। বীরের ভেতরটায় অদ্ভুত একটা স্বস্তি কাজ করে যখন সে ঈশার দিকে তাকায়। তার পুরো পৃথিবীটা এখন এই একটা মানুষের মধ্যে সীমাবদ্ধ। এই একজন আর তার শরীরে আরেকজন। ঈশার বাড়ন্ত পেটটা এখন স্পষ্ট দৃশ্যমান। মাতৃত্ব যেন তাকে আরো আলাদা এক সৌন্দর্য দিয়েছে। বীর চুপচাপ আরেকটা চেয়ার টেনে এনে তার পায়ের সামনে রাখে। পা তুলে রাখো। ঈশায় কিছু না বলে পা রাখে সেখানে। তার ভেতরে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এর মাঝেই একজন ওয়েটার এসে টেবিলে রাখে বিশাল একটা আইসক্রিম গ্লাস। চকো ভলকেনো, সুপ্রিম সানডে, উপরে গলতে থাকা ডার্ক চকলেট, ভ্যানিলা স্কুপ, স্ট্রবেরি সিরাপ আর চারপাশে ছোট ছোট চকলেট কিউব। এগুলো দেখে ঈশার চোখ চকচক করে ওঠে। বীরের জন্য এতদিন তাকে কত কিছু খেতে হয়েছে, যেগুলোর একটুও তার ভালো লাগতো না। নিয়ম, ডায়েট সব মিলে খাবারও যেন শান্তির অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন সে সত্যিই খুশি। বীর এগিয়ে দেয় তার দিকে। ঈশার ঠোঁটের কোণে ছোট্ট হাসি এনে আইসক্রিম খেতে শুরু করে। অনেকদিন পর তাকে এমন নির্ভাল লাগছে। বীর তাকিয়ে থাকে। মেয়েটা যখন খুশি হয় তখন তার চোখের কোণে ছোট ছোট আলো ফুটে ওঠে। এটা দেখে আগেও দেখেছে, কিন্তু এত শান্তভাবে কখন দেখেনি। বীর আবার বলে, আর কি খাবে? অর্ডার করো, যা ভালো লাগে করতে পারো। ঈশা খেতে খেতেই তাকায় বীরের দিকে। এই রাক্ষসটা আজ এত ভালো কিভাবে হয়ে গেল? কিভাবে ভাবতেই তার ভ্রু কুঁচকে যায়। নিককে কিছু নিয়ে চিন্তিত দেখে বীর উঠে দাঁড়ায়। একটু দূরে দাঁড়িয়ে থাকা নিকের দিকে এগিয়ে যায় সে। এর মাঝে ওয়েটাররা একে একে বাকি অর্ডার করা খাবারগুলো এনে টেবিলে সাজিয়ে রাখতে শুরু করে। গরম ধোয়া ওঠা মেক্সিকান গ্রিল, চিচে ফোড়া এনচিলাডা, মশলাদার টাকো আর বিভিন্ন ডেজার্টে পুরো টেবিল ভরে যায়। বীরই সব অর্ডার করেছে। চারপাশে তখনও নরম মিউজিক বাজছে।
ঈশা আইসক্রিমের চামচটা মুখে নেওয়ার মাঝেই হঠাৎ বিকট একটা বিস্ফোরণের শব্দ, পুরো জায়গাটা কেঁপে ওঠে। চারপাশের কাঁচ থরথর করে কাঁপে, কয়েকটা গ্লাস মেঝেতে পড়ে চুরমার হয়ে যায়। এক মুহূর্তেই শান্ত পরিবেশটা ঝড়ে পরিণত হয়। বিশাল বড় হোটেল হওয়ায় মানুষও ছিল সেখানে। মানুষজন চিৎকার করতে করতে ছুটোছুটি শুরু করে। কেউ টেবিলের নিচে লুকোচ্ছে, কেউ দরজার দিকে দৌড়াচ্ছে। ঈশা ভয়ে জমে যায়। তার হাত থেকে চামচটা পড়ে গিয়ে ঠক করে শব্দ করে মেঝেতে লাগে। বীরের লোকেরা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ ওয়াকিটকি কানে চেপছে, কেউ বন্দুক বের করে পজিশন নিচ্ছে। নিক দ্রুত বন্দুক বের করে সামনে এগিয়ে যায়। তার চোখে তখন রক্তমাখা হিংস্রতা। বীরের মুখ মুহূর্তেই বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা শান্ত ছিল, সে এখন আবার মাফিয়া রূপে ফিরে আসে। সে একটাও যেন প্রাণ নিয়ে ফিরতে না পারে। চারপাশ স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠে। বীরের চোখ লাল হয়ে ওঠে ক্রোধে, চোয়াল শক্ত হয়ে যায়। ওরা আমার জানে আঘাত করতে চেয়েছে, ওদের কলিজা ছিঁড়ে আনবো আমি। কথাগুলো বলতে বলতে সে দ্রুত ফিরে আসে ঈশার কাছে, কারণ এখন তার প্রথম কাজই ঈশাকে সেফ রাখা। হোটেলের ভেতরে ঢুকতে কেউ পারেনি। সংঘর্ষ শুরু করেছে বাইরেই। বাইরে একের পর এক গুলির শব্দ শোনা যাচ্ছে। কালো গাড়িগুলো হেডলাইট জ্বলছে, লোকজন দৌড়াচ্ছে, আর রাতের অন্ধকারে বন্দুকের আগুন বারবার জ্বলসে উঠছে। পেছনের দিক থেকে ডিয়েগো এনরিকো এসে পৌঁছায়, তার হাতে লম্বা বন্দুক, চোখের ঠান্ডা নিষ্ঠুরতা। সামনে নিক, রাফা, মন্দেজা, রোসাস সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, যেন পুরো যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। বীর ঈশাকে ভেতরে নিরাপদ জায়গায় রেখে বলে, এখানে থাকবে, সবাই আছে, বলে বাইরে যেতে নেয়। কিন্তু হঠাৎ ঈশা তার শার্ট খামচে ধরে। বীর থেমে যায়, তাকায় তার দিকে। মারিয়া এগিয়ে এসে ঈশাকে শান্ত করতে চায়। ঈশার চোখ ছলছল করছে, ভয়ে তার ঠোঁট কাঁপছে। সে মাথা নেড়ে না বোঝায়, মানে তাকে একা রেখে যেতে না করছে। সেই চোখের ভেতরের ভয়টা দেখে বীরের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এক সেকেন্ডও দেরি না করে সে ঈশাকে বুকে টেনে নেয়। তার বড় হাতটা আলতো করে ঈশার মাথায় বলিয়ে দেয়। নিচু আশ্বাস ভরা গলায় বলে, ভয় পেও না, কিছু হয়নি, কিছু হবে না, আমি আছি, রিল্যাক্স যান। বীরের বুকের ভেতরে মুখ লুকিয়ে ধীরে ধীরে শান্ত হয় ঈশা। বাইরে তখনও গুলির শব্দ থামেনি, চারপাশে আতঙ্ক ছড়িয়েছে। বীর যেতে চায় বাইরে, কিন্তু ওই মুহূর্তে ঈশা তাকে ছাড়ছে না, একটুও না। আর বীরও পারছে না ঈশাকে এই অবস্থায় ছেড়ে দিতে। ঈশাকে এতটা ভয় পেতে দেখে বীরের ভেতরটা অদ্ভুতভাবে অস্থির হয়ে ওঠে। মেয়েটার পুরো শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, চোখ দুটো আতঙ্কে ভরে গেছে। বাইরে গুলির শব্দ থামলেও তার শরীরে কাঁপুনি থামছে না। বীর মারিয়া এলেনাকে ইশারা করতে সে চুপচাপ ছোট্ট একটা মেডিসিন কেস বের করে। একটা ঘুমের ওষুধ হাতে নিয়ে পানির গ্লাস এগিয়ে দেয় ঈশার দিকে। বীর নরম গলায় বলে, এটা খাও, তুমি ঘুমাও, ভালো লাগবে। ঈশা কিছু বলতে চেয়েও পারে না। বীরের চোখের দিকে তাকিয়ে ওষুধটা খেয়ে নেয়। কিছুক্ষণ পরে তার চোখ ভারী হয়ে আসে। বীর তাকে আলতো করে হোটেলের বড় নরম বিছানায় শুইয়ে দেয়, কম্বল টেনে দেয় শরীরের উপর। তারপর উঠে দাঁড়িয়ে চারপাশের দিকে তাকায়, গার্ড ও মারিয়া দিকে তাকায়। বীর শক্ত গলায় বলে, ওর খেয়াল রাখবে, দরজা লক করো। সবাই মাথা নিচু করে জি বস বলে। বীর কোমরের পাশে গুজে রাখা বন্দুকটা বের করে হাতে নেয়। কালো ধাতব অস্ত্রটার উপর আলো পড়ে চিকচিক করে ওঠে। তার মুখে তখন আর কোমলতা নেই, হিংস্রতা ফুটে উঠেছে। বীর চায় না ঈশার সামনে তার এই দিকটা বের হোক। বাইরে সে যাই করুক না কেন, ঘরে সে এসবের ছায়াও আনতে চায় না। ঈশাকে সে সব কিছুর আড়ালে রাখবে, রক্ত মৃত্যু এই অন্ধকার দুনিয়ার সব কিছুর থেকে দূরে। বীর দরজা ঠেলে বাইরে বেরোতেই দেখতে পায় করিডোরের নরম আলোয় ওয়েটারের পোশাক পরা দুজন লোক তার দিকে এগিয়ে আসে।
দেখতে সাধারণ স্টাফদের মতো লাগলেও তাদের চোখের ভিতরে হিংস্রতা এক সেকেন্ডেই ধরে ফেলে ভিড়। লোক দুটো আচমকা ঝাঁপিয়ে পড়তে চায় তার উপর, কিন্তু তারা কিছু করার আগেই বীরের বন্দুক থেকে বের হওয়া গুলিটা সরাসরি দুজনের বুকে গিয়ে লাগে। লোকটা পিছনে ছিটকে পড়ে যেতেই অন্যজন মুহূর্তে হাতে থাকা ধারালো ছুরিটা বীরের ওপর চালাতে নিলেই বীর বিদ্যুৎ গতিতে তার কবজি চেপে ধরে। পরের সেকেন্ডে ছুরিটা ঘুরিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। লোকটার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। বীরের চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতা। ঠিক সেই সময় দ্রুত পায়ের শব্দ তুলে নিক দৌড়ে উপরে এসে পৌঁছায়। ব্রো, ঠিক আছো তুমি? বীর কিছু না বলে বাইরে যায়। বারুদের গন্ধ চারপাশে, মাটিতে ছড়িয়ে আছে রক্ত। বীরের লোকেরা একে একে সবাইকে শেষ করেছে। যারা বেঁচে ছিল তারা প্রাণ নিয়ে পালিয়েছে। বীরের চোখ দুটো রক্তলাল হয়ে আছে, মুখের পাশে শিরাগুলো ফুটে উঠেছে রাগে। সামনে দাঁড়িয়ে থাকা ডিয়েগোর দিকে তাকে শক্ত গলায় বলে, কাল সকাল হওয়ার আগেই সবকটাকে আমার সামনে চাই, না হলে সবকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। সে দ্রুত মাথা নিচু করে বলে, জি বস। বীর দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, রাগে তার পুরো শরীর কাঁপছে। কারণ সে খুব ভালো করেই বুঝতে পারছে আজকের টার্গেট সে ছিল না, টার্গেট ছিল ঈশা। এই ভাবনাটাই তার ভেতরের দানবটাকে আরও উন্মাদ করে তুলছে। বীর নিজের রক্তমাখা শার্টটা খুলে দূরে ছুঁড়ে মারে। তার বুক ওঠানামা করছে ভারী শ্বাসে, হাতের আঙুলগুলো শক্ত হয়ে আছে। কিছুক্ষণ পর সে আবার ভেতরে ফিরে আসে। রুমের ভিতর তখন নিস্তব্ধতা। নরম আলোয় বিছানার উপর ঘুমিয়ে আছে ঈশা। ওষুধের প্রভাবে সে গভীর ঘুমে মগ্ন। ঘুমটা শান্ত, নিঃশ্বাস ধীর। বীর কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর এগিয়ে গিয়ে ঈশাকে আগলে কোলে তুলে নেয়। এত যত্ন করে প্রতিটা স্পর্শ, এ যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে বুকে আগলে রেখেছে। ঘুমের মাঝেও ঈশা বীরের বুকে নাক ঘষে। বীরের দৃষ্টি এক মুহূর্ত নরম হয়ে আসে। তারপর ঈশাকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় সে। দূরে কোথাও সাইরেন বাজছে, কিন্তু বীরের পুরো পৃথিবী তখন তার বুকে। ঘুমিয়ে থাকা মেয়েটাকে ঘিরে সীমাবদ্ধ। বীর বিড়বিড় করে বলে, যে তোমার দিকে হাত বাড়াবে, বীর তার নামটাও পৃথিবীর থেকে মুছে ফেলবে। তার অস্তিত্ব আমি পৃথিবীর বুকে রাখবো না। বীর প্যালেসে ফিরে সোজা নিজের রুমে আসে। ঈশাকে খুব সাবধানে বিছানায় শুইয়ে দেয়। ঘুমের ওষুধের প্রভাবে মেয়েটা তখনও গভীর ঘুমে মগ্ন। ঘুমটা শান্ত, নিঃশ্বাস ধীর। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে বীর। তারপর ওয়াশরুমে চলে যায়। শাওয়ারের ঠান্ডা পানি গড়িয়ে পড়ে তার শরীর বেয়ে, কিন্তু মাথার ভিতরে আগুনটা কিছুতেই নিভছে না। আজকের ঘটনাগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। লম্বা সময় ধরে শাওয়ার নেওয়ার পর বীর রুমে ফিরে আসে। তার দৃষ্টি আবারও গিয়ে থামে বিছানায় ঘুমিয়ে থাকা ঈশার ওপর। হঠাৎ তার চোখ পড়ে ঈশার জামায়। সাদা কাপড়ের উপর ছিটকে আছে রক্তের দাগ। তার গা থেকে লেগে গিয়েছে ঈশার জামায়। বীরের ভ্রু কুঁচকে যায়। বীর ক্লোজেট খুলে কাপড় নেয়, বিছানার পাশে বসে খুব সতর্ক হাতে ঈশার জামাটা বদলে দেয়, যেন তার ঘুম না ভাঙে। চেঞ্জ করিয়ে সুন্দর করে ঈশাকে বিছানায় শুইয়ে দেয় সে। তারপর আলতো করে ব্ল্যাঙ্কেট টেনে শরীরের উপর জড়িয়ে দেয়। একবার ঠিক করে নিয়ে আবারও টেনে দেখে কোথাও ফাঁকা রইল কিনা। এরপর ঈশার দুই পাশে কোলবালিশ রেখে, কারণ এই ম্যাডামকে তার এক বিন্দু বিশ্বাস নেই। ঘুমের মধ্যেও এমন নড়াচড়া করে যে কখন বিছানা থেকে পড়ে গিয়ে নতুন কোনো অঘটন ঘটাবে বলা যায় না। কিন্তু বারবার নড়াচড়া বিরক্ত হয়ে ওঠে ঈশা। ঘুমের মধ্যেই তার কপালে হালকা ভাঁজ পড়ে। লাল ঠোঁট দুটো অস্ফুটে বিড়বিড় করে কি যেন বলে। বীর তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর বীর ঝুঁকে ঈশার ঠোঁটে আলতো করে একটা চুমু খায়। কপালও এঁকে দেয় ভালোবাসার নরম পরশ। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করেই থাকে বীর। এই শান্ত মুহূর্তটাকে সে নিজের ভেতরে বন্দি করে রাখতে চাইছে। ক্লান্ত ছিল বীর অনেক, তাই শুয়ে পড়ে। ঈশাকে বুকের মাঝে আগলে রেখে গভীর ঘুমে তলিয়ে যায় বীর। তখন মাঝরাত।
রুমের অন্ধকার কেবল জানালার ফাঁক গলে চাঁদের ম্লান আলো এসে পড়ছে। ঘুমের ঔষধের প্রভাব ধীরে ধীরে কাটতেই ঈশার চোখের পাতা কেঁপে ওঠে, মাথাটা ঝিমঝিম করছে, তার শরীরটাও ভারী লাগছে। কিন্তু প্রচণ্ড ক্ষুধায় আর ঘুম ধরে রাখার গেল না। ঈশা একটু নড়তেই তার মাথা গিয়ে ঠেকে শক্ত উষ্ণ এক বুকে। সে মাথা সরিয়ে তাকাতেই দেখে বীরের মুখ। ঘুমের মাঝেও বীর যেন টের পেয়ে যায় তার নড়াচড়া। বাচ্চাদের মতো আলতো করে হাত বুলিয়ে দেয় ঈশার মাথায়, আবার ঘুম পাড়িয়ে দিতে চাইছে তাকে। তারপর আধো ঘুমেই ঠোঁট ছুঁয়ে দেয় তার চুলের ভাঁজে। ঈশা অভ্যস্ত এইসব স্পর্শে। বীরের এই অবচেতন আদরে এগুলি হয় যখন সে সাথে থাকে। বীর নিজের নগ্ন বুকে আরও জোরে চেপে ধরে তাকে। গভীর ঘুমের মধ্যেই ঈশা বহু কষ্টে নিজেকে ছাড়ায় তার কাছ থেকে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নামে, এক হাত নিজের পেটে উপরে রাখে। কিন্তু নামার সময় অসাবধানতাবশত তার হাত লেগে সাইড টেবিলের গ্লাসটা নিচে পড়ে যায়। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে পুরো মেঝেতে। হঠাৎ শব্দে বীর হুড়মুড় করে উঠে বসে। ঘুম চড়ানো হাত দুটো অন্ধকারে ঈশাকে খুঁজতে থাকে। ঈশা পাশে না পেয়ে সঙ্গে সঙ্গে সাইড লাইটটা অন করে। আতঙ্কিত গলায় বলে ওঠে, কি হয়েছে? বলতে বলতে দ্রুত বিছানা থেকে নেমে আসে। ঈশা ভয় মেশানো গলায় বলে, হাত লেগে পড়ে গেছে গ্লাসটা। বীর এক মুহূর্ত দেরি না করে তার হাত পা ধরে চেক করতে শুরু করে, কোথাও কেটেছে কিনা, ব্যথা পেয়েছে কিনা। তারপর রাগী গলায় বলে ওঠে, তুই নামলি কেন? হ্যাঁ, একটু সময় চুপচাপ থাকতে পারিস না? শরীরের শান্তি নেই তোর, সবসময় ছটফট করিস কেন এভাবে? ঈশার চোখ মুখ ছোট করে গোমরা স্বরে বলে, আমার খিদে লেগেছে, ঘুম আসছে না। কথাটা শুনে বীর চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। নিজেকে সংবরণ করে, হ্যাঁ, বিকেল থেকে কিছুই খায়নি মেয়েটা, ক্ষুধা তো লাগবেই। সে কিভাবে এটা ভুলে গেছে? বীর উঠে দাঁড়ায়, তারপর নিজের রুমের কিচেনের কর্নারের দিকে যায়। তার বিশাল রুমের একপাশে জুড়ে ছোট্ট একটা আধুনিক কিচেন, ইলেকট্রিক সব কিছু আছে সেখানে। দুটো বড় ফ্রিজ, একটা কিচেনের জন্য আর একটা পুরোপুরি ঈশার পছন্দের জিনিসে ভর্তি। আইসক্রিম, মিষ্টি, চকলেট, জুস। বীর ফ্রিজ খুলে দেখে কি কি আছে, তারপর লম্বা গলায় ডাক দেয়, ঈশায়া। বীরের ডাক শুনে ঈশা কোমরে এক হাত রেখে ধীরে ধীরে এসে দাঁড়ায় পেছনে। ঈশা আসতেই বীর ঘুরে দাঁড়িয়ে তার কোমর ধরে উপরে তুলে বসিয়ে দেয় কিচেনের ডেস্কের ওপর। আচমকা এমন করায় ঈশা ভয় পেয়ে বীরের ঘাড় খামচে ধরে। বীর প্রকুচকে নিজের ঘাড়ের দিকে তাকিয়ে বলে, কালকে নখ কাটবে। তারপর একটা বড় চকলেট এগিয়ে দেয় তার হাতে। ঈশা চকলেট খুলে মুখে নেয়। এই ফ্রিজটা এখন লক থাকে, ঈশা খুলতে পারে না। কাউকে বললেও কেউ তাকে খুলে দেয় না। আর এই লোককে সে বলে না, কেন বলবে? এই তো করেছে যা করার। বীর ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি খাবে? ঈশা চুপ। সে বসে বসে চকলেট চিবাচ্ছে আর ভাবছে, কি হলো, কি খাবে? বিরক্ত হয়ে বলে ওঠে, কয়বার বলতে হয় তোমাকে এক কথা? একবার বলার পর উত্তর দিবে, দেরি পছন্দ না আমার। ঈশা মুখ বাঁকায় তার ধমকে, তোর পছন্দ দিয়ে আমি কি করব? নিজের কাছেই রাখ তোর পছন্দ, আমার পছন্দ না। বীরের কথা আউড়িয়ে মনে মনে তাকে ভেঙায় ঈশা। বুঝেছ? ধ্যান ভেঙেছে ঈশা, সে নরম গলায় বলে। চিকে কথাটা শেষ করার আগে বীর কড়া স্বরে বলে ওঠে, নো। মুহূর্তেই থমথমে হয়ে যায় ঈশার মুখ। বীর এবার তাড়া দিয়ে বলে, অন্য কিছু বলো ফার্স্ট। ঈশার মুখ ছোট হয়ে বলে, খাবো না আমি কিছু। বীর শক্ত চোখে তাকায় তার দিকে। সেই চাহনিতে ঈশার মুখটা আরও চুপসে যায়। কিছুক্ষণ ভেবে শেষে বলে, চিংড়ি মাছ আর মাশরুম খাবো। বীর আর কিছু বলে না, ফ্রিজ থেকে বের করে আনে চিংড়ি আর তাজা মাশরুম। ঈশা তাকিয়ে থাকে তার দিকে। সে এখনো বুঝতে পারছে না বীর আসলে কি করতে চাইছে। সে কি রান্না করবে নাকি আমার জন্য? কাউকে বললেই তো হতো। একটা মাফিয়া বস আর তার জন্য রান্না করছে, ভাবাই যায় না।
বীর একে একে সবকিছু বের করে কাউন্টারে সাজিয়ে রাখে। ঈশা গভীর চোখে পর্যবেক্ষণ করছে বীরের করা প্রতিটা কাজ। পরনে কালো ট্রাউজার, উন্মুক্ত শরীরের উপর সাদা আলো পড়ছে, চকচক করছে ঘামে ভেজা ত্বক, শক্ত বাহুর শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ঈশা চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। ঘুম থেকে উঠায় ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে ধরা চকলেটটা ছোট ছোট কামড়ে খাচ্ছে সে, আর তাকিয়ে আছে তার দিকে। বীর রান্না করতে করতেই মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়, তারপর ভ্রু সামান্য উঁচু করে চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? ঈশা হঠাৎ ধরা পড়ে যায়, দ্রুত চোখ সরিয়ে নেয় অন্যদিকে, কিন্তু বীর তার দৃষ্টি সরায় না। তার চোখ দুটো নেমে আসে ঈশার ঠোঁটের কোণে, যেখানে এখনও লেগে আছে চকলেটের দাগ। বীরের সেই দৃষ্টির মাঝে বসতে এক মুহূর্তও লাগে না ঈশার। তার ভেতরে ধক করে ওঠে, শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে আসে মুহূর্তেই। ঈশা অস্থির হয়ে ওঠে, এদিক ওদিক তাকাতে থাকে, যেন কোথাও পালানোর জায়গা খুঁজছে, কিন্তু বীর তাকে সেই সুযোগ দেয় না। এগিয়ে আসে সে। পরের মুহূর্তে বীর দুহাত ডেস্কের উপর রেখে ঈশাকে নিজের মাঝে আটকে ফেলে, ঝুঁকে পড়ে ঈশার ঠোঁটের ওপর। হঠাৎ শরীরের ধাক্কায় ঈশা আরও পিছিয়ে যায়। বীর এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার কোমর। ঈশার ঠোঁটের কোণে লেগে থাকা চকলেট ধীরে ধীরে নিজের ঠোঁটে মুছে দেয় বীর। তার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়তে থাকে ঈশার মুখ জুড়ে। বীরের এমন স্পর্শে পুরো শরীরে জমে আসে ঈশার। তার আঙুলগুলো কেঁপে ওঠে, শ্বাস আটকে আসে বুকের মাঝে। ঈশা বীরকে সরাতে চাইলে বীর তার দুহাত পেছনে আটকে ফেলে এক হাতে, আরও কাছে টেনে নেয় তাকে নিজের সাথে। গভীর উন্মত্ত এক আবেশে ডুবে যায়। অনেকক্ষণ পর বীর ধীরে ধীরে সরে আসে। দুজনেই তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঈশার গাল লাল হয়ে উঠেছে, বুকটা দ্রুত ওঠানামা করছে, আর বীর সে যেন কিছু হয়নি এমন স্বাভাবিক ভঙ্গিতে আবার ফিরে যায় রান্নার দিকে। এদিকে ঈশা এখনো বুকে হাত দিয়ে বসে আছে, তার মাথা ঘুরছে যেন কি থেকে কি হয়ে গেল। লোকটা সবসময় এমন হুটহাট করে তাকে এলোমেলো করে দেয়, এক মুহূর্তে শান্ত আর পরের মুহূর্তে ভয়ঙ্কর রকম অস্থির। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে ওঠে ঈশা, অসম্ভব বর্বর লোক একটা। বীর প্যানে বাটার ছাড়ে, রসুন দিয়ে হালকা করে নাড়ে, তারপর সেই গরম বাটারের চিংড়িগুলো ছাড়ে। এরপর স্লাইস করা মাশরুম, সামান্য গোলমরিচ, চিলি ফ্লেক্স আর ক্রিম মিশিয়ে ধীরে ধীরে রান্না করতে থাকে সে। ক্রিম, গার্লিক, বাটার, শ্রিম উইথ মাশরুম, রান্নার গন্ধে পুরো রুমটা ভরে যায়।